শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। অর্চি, তোমাকে শুভ সকাল। কেমন আছো? অনেকদিন পরে তোমাকে পেয়েছি। কোথায় ছিলে তুমি? একটু লুকিয়েছিলাম, পালিয়ে বেড়াচ্ছিলাম মনে হয়। দর্শকরা কিন্তু বিশ্বাস করবে না, কারণ তোমাকে মাঝখানে টেলিভিশন খুললেই দেখা যায় বিনোদন সারাদিনে। তবে রাঙা সকাল অনুষ্ঠানে যখন তোমার পাশে বসি আমার ভেতর একটা অন্যরকম এনার্জি কাজ করে, কারণ তুমি সবসময় খুব ইতিবাচক মানুষ এবং রাঙা সকাল সবসময় ইতিবাচক কথাকেই আসলে তুলে ধরতে চায়। এবং আমাদের যেসব অতিথিরা আসেন তাদের জীবনে গল্পটা এত সুন্দর, আমরা রাঙিয়ে নিই, কি বলো? একদম, এই সকাল সকাল আসলে সেটাই আমরা চাই, সেটাই আমাদের প্রত্যাশা। চলো, কে আছে আজকে আমাদেরকে বলে দাও। আজকে বিশেষ একজন মানুষ রয়েছে। আমরা বলি না যে শিক্ষকরা আলোর দিশারি, এবং তিনি আসলে কত যে আলো জ্বালিয়েছেন দিকে দিকে, এবং আলো জ্বালাবার স্বপ্ন এখনো দেখে যাচ্ছেন। চলো জানি দেখে আছেন। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব এবং উদ্যোক্তা আলী হায়দার চৌধুরী। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আমরা তো খুবই ভালো আছি। আলোহার আলো আলো এসেছেন আমাদের মাঝে। আপনার কাছ থেকে আপনার জীবনের গল্প তো আমরা শুনবো, তবে অর্চি যেন কি বলতে চাইছে? আমি আসলে বলতে চাই যে সকালে তো আমরা আলোকিতই হই, যেমনটা আমরা শুরুতেই বলছিলাম যে আমরা আসলে প্রতিদিন সকালে রাঙা মানুষদের কাছ থেকে নানান কিছু শিখতে চাই, অনুপ্রাণিত হতে চাই এবং জীবনের সেই গল্পগুলো আসলে দর্শকদেরকেও জানাতে চাই। তো ধাপে ধাপে যদি আপনার জীবনে আমরা একটু আলো ফেলতে চাই তাহলে একদম ছোটবেলা থেকেই যেতে চাই। আপনার ছোটবেলাটা আমার কাছে যখন আমি আপনার প্রোফাইল পড়েছি বেশ মজার মনে হয়েছে। আপনি খুব মানে অনেকগুলো চরিত্রের মিশ্রণ ছিলেন। আপনি খুব দুষ্টও ছিলেন না, আবার একটু লাজুকও ছিলেন, সবকিছু মিলে কেমন ছিলেন আপনি? আমার ছোট কালটা অন্য 10টা বাচ্চার চেয়ে একটু ডিফারেন্ট, একটু আনইউজুয়াল ছিল। কারণ আমার জীবনে প্রাইমারি স্কুল নেই, মানে ক্লাস 5 আমার প্রথম স্কুল জীবন। এর আগের বছরগুলোতে আমি পড়াশোনায় ভালো ছিলাম না। তো আমি ভাই বোনদের ভিতর ষষ্ঠ, 7 ভাই বোনের ভিতর। তো পড়াশোনায় মনোযোগী ছিলাম না, বাইরে খেলাধুলা দৌড়ঝাঁপ। তো এই অবস্থার ভিতরেই কেটেছে। তো একদিন আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, আমার বড় ভাইয়ের কাছে খোঁজ নিলেন যে ওর কি অবস্থা। তো বড় ভাই বলল যে না, ওকে দিয়ে তো পড়াশোনা হবে না, সবাই তো আর পড়াশোনার দরকার নেই, তো বাড়িতে পাঠিয়ে দেন, আমাদের জায়গা জমি আছে, দেখাশোনা করবে। এরকম অবস্থা ছিল। তা আমার বাবা খুব রাগ করলেন আর কি, বললো যে না, তোর হাতে আর দেওয়া যাবে না, ওকে আমি পড়াবো। তো আমার আব্বা তখন অফিস 7:30 2:30, অনেক আগের কথা, অফিস থেকে এসে আমাকে খুব ধৈর্য ধরে, আমার অঙ্ক ভীতি ছিল। তো উনি স্মোক করতেন। তো ওই ম্যাচের দিয়াশালার কাঠিগুলো বের করে করে বলতো এখানে কয়টা কাঠি? 2টো। তো উনি আরো 2টো কাঠি যোগ করতো, বললো কয়টা হলো? তা আমি বললাম যে এখানে 4টা হয়। তো তখন বললো যে এটাকে যোগ অঙ্ক বলে, এডিশন। এইভাবে উনি অনেক পরিশ্রম করেছে। 6 মাস পর উনি আমাকে মেজো ভাইকে ডেকে মেজো ভাইয়ের হাতে তুলে দিল। মেজো ভাই তখন নটরডেম কলেজে পড়েন। বলল যে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলেছি, হি ইজ নট এলিজেবল ফর গেটিং অ্যাডমিশন ইন ক্লাস 5। সো সেই 6 মাসটাই হচ্ছে আমার চেঞ্জিং পার্ট আর কি, ব্যাপক পরিবর্তন। এবং আমি ক্লাস 5-এ ভর্তি হই সেন্ট্রাল গভর্নমেন্ট শেরে বাংলা নগর, এটাই যে আগারগাঁও লাল ইটের সেই স্কুলটা এখনো আছে। ওখানে পুরনো এয়ারপোর্ট ছিল, আমরা প্লেন ওঠানাম দেখতাম। ক্লাস 5-এ আমি বৃত্তিও পাই। দ্যাট ওয়াজ দ্য চেঞ্জিং পার্ট, মানে টার্নিং পয়েন্ট হয়েছিল সেই স্কুলটি। এবং আমার বড় ভাই তখন আব্বাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে এই ছেলে যদি কোনোদিন মেট্রিক পাস করে তাহলে আমার হাতের তালুতে পশম গজাবে। দ্যাট ওয়াজ হিজ কোট, আই ক্যান স্টিল রিমেম্বার। তো ছোটবেলা আপনি বলছিলেন আপনার 7 ভাই বোন। 7 ভাই বোন। তো 7 ভাই বোনের মধ্যে কার সাথে আপনার কেমিস্ট্রি সবচেয়ে বেশি ছিল? 7 ভাই বোনের সাথে আমার ছোট বোন সপ্তম, যে আমি ষষ্ঠ, ইমিডিয়েট ছোট, যদিও পৃথিবীতে সে এখন নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওখানে আমাদের সময় কিন্তু অনেক ভাই বোন মিলে যখন থাকতাম, এই শেয়ারিং কনসেপ্টটা ছিল আর কি, সোশ্যালাইজেশন, শেয়ারিং, যারা বড় ফ্যামিলিতে থাকে। তো কেমিস্ট্রিটা এরকম যে যে কোনো কিছু আমি যদি পাই
আমার বোনের সাথে শেয়ার করতে হবে এবং সেও আমার সাথে শেয়ার করতো। ধরেন পিঠাপিঠি ছিলেন যেহেতু, পিঠাপিঠি, ওই যে ফিতালা যে চকলেট গুলো, লজেন্স গুলো, চকলেট, তো ওইটা আমি জানতাম যে আমি একা খেতে পারবো না, তো আমি এটা কামড় দিয়ে অর্ধেক তাকে দিতে হবে। এই ধরনের একটা রিলেশনশিপ ছিল আমার ছোট বোনের সাথে। তো ছোটবেলায় যে দুষ্টুমি করতেন, এবং সেই সময় তো আমি শুনেছি যে আপনাদের বাড়িতে সাপ্তাহিক বিভিন্ন অনুষ্ঠানও হতো, যে অনুষ্ঠানগুলো আপনার বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক প্রভাব ফেলেছে। আরো কিছু তথ্য জানি, সেগুলো একটু আমরা কি জানাবো আগে, তারপর আপনার কাছ থেকে শুনবো? হ্যাঁ বলেন দেখি। অর্চি বলবে, কি বলবো? আমরা কিছু ইনফরমেশন তো জেনেছি, তবে সেই তথ্যগুলো দর্শকদেরকেও জানিয়ে দিতে চাই, তারপরে বাকি গল্পে ফিরছি। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আলী হায়দার চৌধুরী একজন অভিজ্ঞ কর্পোরেট পেশাজীবী ও উদ্যোক্তা, যিনি বাংলাদেশের শিক্ষা ও ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি 1994 সালে নেসলে বাংলাদেশ লিমিটেডে কর্মজীবন শুরু করেন। পেশাগত নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি ধারাবাহিকভাবে পদোন্নতি পেয়ে ফ্যাক্টরি কন্ট্রোলার ও পরবর্তীতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজার পদে দায়িত্ব পালন করেন। 2004 সালে তিনি নেসলে ইন্ডিয়ায় বিজনেস কন্ট্রোলার হিসেবে যোগ দেন এবং আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভারতে অবস্থানকালে তিনি আলোহা প্রোগ্রামের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন, যা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। দেশে ফিরে তিনি ইউনিকম গ্রুপের সহযোগিতায় 2006 সালে আলোহা বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বর্তমানে 96টি ক্যাম্পাসে 50,000-এরও বেশি শিক্ষার্থী নিয়ে দেশের শীর্ষ মেন্টাল অ্যারিথমেটিক প্রোগ্রাম হিসেবে স্বীকৃত। বর্তমানে তিনি আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তার পেশাগত যাত্রা প্রমাণ করে দৃঢ় সংকল্প ও পরিকল্পিত প্রয়াসই সাফল্যের প্রকৃত ভিত্তি। প্রিয় দর্শক, চলুন গল্প করি আমাদের প্রিয় মানুষের সাথে। এবং গল্পে গল্পে আসলে আরো অনেক কিছু আপনার জীবনের জানতে চাই। ছোটবেলাতেই যেহেতু আমরা আছি, একটু ছোটবেলার গল্পটা, পারিবারিক বন্ধনের সেই সময়গুলো একটু শুনতে চাই। আপনার সাথে আপনার বাবা মায়ের সম্পর্ক কেমন ছিল? আমার একটা প্রশ্ন ছিল, যে সপ্তাহে অনুষ্ঠান হতো আপনার? আচ্ছা। জি, আমার বাবা খুব সঙ্গীত অনুরাগী ছিলেন, তো তখন সাপ্তাহিক ছুটি ছিল কিন্তু রোববার। আচ্ছা। তো আমাদের প্রতি শনিবার রাতে জলসা বসতো। ওস্তাদ মোক্তার আলী, তারপরে নিয়াজ মাহমুদ চৌধুরী আমার খুব প্রিয়, তো বিভিন্ন ওস্তাদরা, শিল্পীরা আসতেন। আমার বড় বোন, ভাই, আমরা সবাই কিন্তু গান বাজনা করতাম। আমি বিহঙ্গ খেলাঘর করতাম, আমি একজন তবলচি ছিলাম। আচ্ছা। হ্যাঁ, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের যে টিভি, সেখানে শাপলাকুড়ির আসরে অনুষ্ঠানে আমি গান গেতাম। হ্যাঁ, তখন তার রেকর্ডেড হতো না। তো এই দিনগুলো খুব মনে পড়ে আর কি। আর আমার কি তবলার বাদন শুনবো নাকি গান শুনবো? চেষ্টা করতে পারি। তো আমার বাবা আমার বন্ধুর মতো ছিলেন, যেটা বললাম যে উনি কিন্তু আমাকে আমার অলমোস্ট ডিরেইলড একটা ইয়ে থেকে আমাকে ফেরত এনেছেন। এবং 7 ভাই বোনের ভিতর হয়তো এখন মনে হয় যে সবচেয়ে বেশি ডিগ্রি আমি নিয়েছি। কারণ আমি একজন FCMA, প্রফেশনাল কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং পরে আমি ফাইন্যান্সে মাস্টার্স আপনারা বলেছেন, এরপরে কিন্তু আমি MBA করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। সো তাহলে কি এটা প্রমাণ হয় যে একটু দুষ্টু থাকলে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই? ঘাবড়ে যাওয়ার কিছু নাই, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। একাডেমিক পড়াশোনার পাশাপাশি যে আরো অনেকগুলো জিনিস আছে যেটা কেরিয়ারে পরবর্তীতে এসে বোঝা যায়, সেই জিনিসগুলো আসলে দরকার। পৃথিবীতে এখন শুধু নার্ডদের বা বুকিশদের কিন্তু জায়গা নেই। যেটি অর্চি বলছিল যে পারিবারিক মূল্যবোধ, বাবা মায়ের প্রভাব আপনার জীবনে, সবকিছু মিলিয়ে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, ওই যেটা বলছিলাম যে আমার বাবা আমার বন্ধু ছিলেন, মাকে একটু ভয় পেতাম, শাসন করতেন বেশি। হ্যাঁ, আর পারিবারিক মূল্যবোধ বলতে যেটা আমরা শিখেছি যে ওই যে শেয়ারিং কনসেপ্টটা, শেয়ার করে খাওয়া। তারপরে বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, রিসোর্স কিন্তু সব লিমিটেড ছিল, কিন্তু আমাদের 12 সিটার ডাইনিং টেবিল ছিল। সেখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে খাবারটা সব বেড়ে বেড়ে বড় বোন বা মা ভাগ করে দিতেন কিন্তু। হ্যাঁ, গুণ খাবার। আচ্ছা। হ্যাঁ, তো সেখান থেকেই যে একটা লিমিটেড রিসোর্স নিয়ে বড় হওয়া, এবং বাবার কাছেই শিখেছি
ডুজ ডোন্ট গুলো, যে কোনটা করতে হবে কোনটা করা যাবে না। এবং আমাদের ছোটকালের আমার বিশেষ করে ওই বইটা এখনো মনে পড়ে, যে আদর্শ লিপি। আচ্ছা, হ্যাঁ, সেটা সেই প্রথম কবিতার দুটো লাইন আমার মনে আছে, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই আদর্শ লিপিটা আমাদের সময়ের এমন কেউ নাই যে পড়ে নেই, খুবই পাতলা কার্বন পেপারের, সেখানে অনেকগুলো নীতিবাক্য যেগুলো দেখে আমরা ছোটকালে মোটিভেটেড হয়েছি আর কি, সত্য বলা, মিথ্যা না বলা, অপরের ক্ষতি না করা, এই জিনিসগুলো কিন্তু, এই ভ্যালুসগুলো কিন্তু খুব বেশি ছিল। হ্যাঁ, এখন কি সেই আদর্শ লিপি আছে? এখন দেখি না তো সে আদর্শ লিপি, এখন আর দেখি না। আর এখন তো ফ্যামিলিও খুব ছোট ছোট হয়ে গেছে, সিঙ্গেল বাচ্চা, হ্যাঁ, বা পরিবারগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যেটা আমি আলোহার ইয়েতে আমরা এনকারেজ করি আর কি, যে কি কারণে বাচ্চাদের এখন মনোযোগটা অনেক কমে গেছে বা ফোকাস বা কনসেন্ট্রেশন নাই। কারণ হচ্ছে যে মোস্ট অফ দি ক্ষেত্রে পরিবারগুলো আলাদা হয়ে গেছে, দাদি বা নানির কোলে বসে রূপকথার গল্প যে শোনা, সেই জিনিসগুলো হারিয়ে গেছে। মোস্ট অফ দ্য কেস হয়তো বোথ অফ দি প্যারেন্টস আর ওয়ার্কিং। হ্যাঁ, তো বাচ্চা একা একা কার কাছে বড় হচ্ছে, মেয়েদের সাথে হয়তো মেয়েদের সাথে বড় হচ্ছে। সো অনেক চেঞ্জ, অনেক। তো এই জিনিসগুলো বাচ্চাদের ভিতর অস্থিরতা তৈরি করে। আমরা যেমন ডিসকারেজ করি বাচ্চাদেরকে যে আমাদের আলোহাতে, যে কম গ্যাজেট ব্যবহার করবে, টিভি কম দেখবে, কারণ টিভিতে যে কার্টুন ছবিগুলো ক্যারেক্টার খুব ফাস্ট মুভ করে, এটা বাচ্চাদের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে। রেদার উই ফোকাস দেম, তাদেরকে বলি যে তোমরা বেশি বেশি কল্পনার জগতে ছবি আঁকবে, প্রকৃতি, বই পড়ার অভ্যাস করতে হবে। আপনারা জানেন যে বই পড়া নিয়ে আমার একটা মজার, আমি একটু শেয়ার করি, যে বই যখন আমরা পড়ি তখন কিন্তু ক্যারেক্টারকে আমরা দেখি না। আমরা বই পড়ে কিন্তু নায়িকার লম্বা কালো চুল, চোখ, এবং প্রত্যেকেই পাঠক কিন্তু তার কল্পনার নায়িকাকে কল্পনা করে, নদী কল্পনা করে, সমুদ্র কল্পনা করে। কিন্তু সেটা যখন আপনি মুভিতে দেখছেন তখন কিন্তু কল্পনা অনেক সময় মেলে না। সো কল্পনা যখন আপনি করছেন না, তখন কল্পনার জগৎটা হচ্ছে রাইট সাইড অফ দি ব্রেইন। আমি যে মেন্টাল অ্যারিথমেটিক পড়বে আসছি, সেইটার ব্যবহারটা ব্লক হয়ে যায়। আচ্ছা, মানে কল্পনা, ইমোশন, ইমাজিনেশন, এই জায়গাগুলো বন্ধ হয়ে যায়। আমার খুব মনে পড়ে, আমি তখন সেবা প্রকাশনীর একটা অনুবাদ পড়ছিলাম, অল কোয়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। তো এইটা একটা সৈনিকের জীবন, তার দুর্বিষহ যুদ্ধের ময়দান। তো রাতে সে তেলের আলোর কুপিতে বসে বসে তার ওয়াইফকে চিঠি লিখতো যে আজকে কি হলো, তার পাশের সহযোদ্ধা কিভাবে মারা গেল। তো বইটার শেষের দিকে, আমি তখন হাই স্কুলে পড়ি, আমার চোখ দিয়ে পানি এসেছিল। এরপর 6-7 বছর পরে হঠাৎ একদিন ইত্তেফাক পত্রিকায় দেখলাম অল কোয়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট মুভি এসেছে বলাকা হলে। আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি ছবি দেখতেই যাব। তো আমি ছবি যখন দেখতে গেলাম খুব এক্সাইটমেন্ট নিয়ে, কিন্তু বের হয়ে আসলাম ফুল ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে। কেন জানেন? আমি অল কোয়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টে যে কল্পনা করেছি যুদ্ধক্ষেত্র, যেই সোলজারকে দেখেছি, সেটার সাথে এই ছবির কল্পনার জগৎটা মিলেনি। যেমনটা আমি জেনেছি বা পড়েছি আপনার সম্পর্কে, যে আপনার বাবার স্বপ্ন ছিল আপনি পাইলট হবেন। ছোটবেলায় আপনার স্বপ্ন কি ছিল? আপনি তো ফুটবল খেলতে খুব পছন্দ করতেন এবং গান বাজনার সাথে থাকতে সবসময় পছন্দ করতেন। আপনি কি স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে কি হবে? না, আমার পাইলট হওয়ারই স্বপ্ন ছিল। বাবা আমাকে সেই স্বপ্ন দেখিয়েছেন, কারণ বাবার সাথে আমি ছোটকালে প্রায় ফ্লাই করতাম। উনি তখন প্ল্যান্ট প্রোটেকশন ডিপার্টমেন্টে ছিলেন। তখনকার দিন লোকজন মনে করতে পারবে যে ঢাকা শহরে মশার ওষুধ ছিটে, তো বিভার এয়ারক্রাফট ছিল হলুদ রঙের, তারপরে ধান খেতে ওষুধ ছিটাতো। এইটা পরে ওই যে পরিবেশ বাদীরা এটা বন্ধ করে, যে পরিবেশ ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো ওই এয়ারক্রাফটগুলো এই তেজগাঁওতে ছিল অনেকগুলো। আমি মাঝে মধ্যে আসতাম, তো ঢাকা শহরের উপর দিয়ে যখন যেতাম যে গাড়িগুলোকে ম্যাচ বক্সের মতো লাগতো, এবং ওইটা আমার স্বপ্ন ছিল। বাট যেহেতু আমার বাবা অন সার্ভিস মারা গেছেন স্ট্রোক করে, এবং 7 ভাই বোন সবাই স্টুডেন্ট, সো সেই স্বপ্নটা আর হয়নি আর কি।
তো সেই স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু আপনি অনেকের স্বপ্ন পূরণ করেছেন। যার শুরুটা হয়েছিল আপনি ফাইন্যান্স, এবং আপনি যখন কমার্স নিয়ে পড়াশোনা করতে গেছেন, মানে কেন এই বিষয়টিকে আপনি বেছে নিয়েছিলেন? কেরিয়ার বা তখন যেটা ট্রেন্ড ছিল যে যেহেতু আমার সায়েন্সে আমার মেট্রিক ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু দ্যাট ওয়াজ নট এনাফ টু গেট অ্যাডমিশন ইন বুয়েট অর ঢাকা মেডিকেল হয়নি। তখন আমরা একটা ট্রেন্ড ছিল যে কমার্স লাইনে গেলে কেরিয়ার করা যাবে, MBA করলে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করলে, সেই জন্য শিফট করা আর কি। আচ্ছা, সো কমার্স লাইনে চলে আসা। পরে আমি যে ICMAB থেকে ডিগ্রি নেই এবং MBA করি। সো এটা কেরিয়ারের কারণে, প্রয়োজনে আসা আর কি। তো প্রথম কর্মজীবন কোথায় হয়েছিল? আমার কর্মজীবন শুরু নেসলে বাংলাদেশে। বাহ, নেসলে বাংলাদেশে শুরুতেই ছক্কা। কিভাবে যুক্ত হয়েছিলেন নেসলে বাংলাদেশের সঙ্গে? নেসলে বাংলাদেশে আমার এক পরিচিত, আমাদের ইনস্টিটিউটের একজন মেম্বার ছিলেন, তো উনি ফ্যাক্টরিতে হঠাৎ করে একটা পজিশন দরকার পড়লো, যিনি ছিলেন উনি চলে গেল। তারপরে হঠাৎ করেই একদিনের নোটিশে আমি ইন্টারভিউ দিলাম। তো সেখানে ম্যানেজিং ডাইরেক্টর ফ্রিটজ মালার উনি, তো আমার ওইখানে ইন্টারভিউতে একটা জিনিস খুব মনে পড়ে। তো উনি আমাকে বলছে যে মানে যখন আমি 10,000 টাকা স্যালারি ছিলাম, তো উনি বলছে যে why you are asking so much salary, don't you think it will be a burden for us? তখন আমি যেহেতু ICMAB করা, ICMAB স্টুডেন্ট, তো আমরা জানি যে কস্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে একটা ভালো রোল প্লে করে প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনে। তখন আমি ওনাকে বলেছি যে you don't need to pay my salary, I will earn my salary from the savings, I will deliver it to your organization, I am a cost and management accountant. সো উনি কিন্তু এরপরেই CFO ছিলেন মইনুদ্দিন ভাই, ওনাকে বললেন যে I want him to join in factory tomorrow. এইভাবেই আর কি হঠাৎ করেই শুরু হওয়া। আমার ইনস্টিটিউটে অনেকে দেখতে আসতো আমাকে, ও 10,000 টাকা, তখন মার্কেট এভারেজ ছিল 4,000 4,500 এরকম। বাহ, প্রথম চাকরিতেই এত টাকা। হ্যাঁ, একদম। তো কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন আপনি ঢুকেই জবে? জি, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, মানে যেহেতু আপনি একটা বড় একটা মুখ করে আপনি ঢুকেছিলেন, আপনার উপর একটা এক্সপেকটেশন ছিল, সো আপনাকে প্রুফ করতে হয়েছে নিশ্চয়ই। এক্স্যাক্টলি। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ, কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জ ইজ এ সোর্স অফ অপরচুনিটি। রাইট। এবং আমি ওই জিনিসগুলো ধরতে পেরেছি, এবং আমি মনে করি আমি লাকি, কারণ 1994-এ নেসলে তার ফ্যাক্টরি অপারেশন শুরু করে, সো কমার্শিয়াল অপারেশন, সো সব কিছুই নতুন, সব কিছুই আমরা যারা নেসলে বাংলাদেশের টিমে ছিলাম আমাদেরকে গড়তে হয়েছে। তো আমাদের হাতে স্ট্যান্ডার্ড কস্ট, বাজেট, ফ্যাক্টরি প্রোডাকশন, সাপ্লাই চেইন, ভেরিয়েন্স রিপোর্টিং, এই জিনিসগুলো তো প্রত্যেকটাই কিন্তু নিজ হাতে করা, পলিসিগুলো, প্রসিডিউরগুলো। সো রেডিমেড কিছু কিন্তু পাইনি। হ্যাঁ, নেসলের একটা লং গাইডলাইন আছে, আছে অনেক বছরের। সো এই চ্যালেঞ্জগুলোতে অনেক পরিশ্রম। এমনও আমাদের দিন গিয়েছে যে ধরেন আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, যে 8টার ভিতর রাজেন্দ্রপুর ফ্যাক্টরিতে ঢুকতে হতো। সো 5:30টায় উঠতাম, ভোরবেলা ফ্যাক্টরিতে চলে যেতাম, আবার তখন বাজেটের সময় হেড অফিসে এসে কাজ করতাম। সো রাত্রে 2টা 2:30টায় বাসায় ঢুকতাম, আবার ভোর 5:30টায় উঠতাম। বাসার ধরেন বাড়িওয়ালা তো গেট বন্ধ করে দিত, দেওয়াল টপকে ঢুকতাম, ঢোকার পর কলাপসিবল গেট দিয়ে কলিং বেল চাপতাম। এগুলি স্বপ্নের মতো লাগে। তখন 3 তলা থেকে আমার ওয়াইফ দড়ি দিয়ে চাবি ফেলতো, ওইটা নিয়ে ঢুকতাম। কি অর্থে এরকম কাজ করা হয়েছে? না, আমিও মনে করার চেষ্টা করছিলাম। এর ভিতর ধরেন আমার টুইন বেবি, তারা খুব ছোট, খুব একটা ঘুম হতো না ওদেরও, ধরেন হাঁটাহাঁটি করতো। ছোট বাচ্চা যেটা হয় যে বিছানায় রাখলে কাঁধে, কোলে নিলে চুপ থাকে। তো এইরকম টাইমগুলো গিয়েছে আর কি। হার্ডলি সপ্তাহের শেষে ছুটির দিনে সারাদিন ঘুমাতে পারতাম। তো বাট এখন মনে হয় যে কখনো ফিল করিনি আর কি। ওই যে যেটা বলছেন চ্যালেঞ্জ, স্বপ্ন, উপরে উঠার, সো এই পরিশ্রমগুলোকে কখনো পরিশ্রম মনে হয় নাই, হার্ড ওয়ার্কিং। আপনি এনজয় করেছেন সেটা? আমি এনজয় করেছি টু বি অনেস্ট, কারণ প্রত্যেকটা জায়গাতে ক্রিয়েশন ছিল,
পলিসি ডেভেলপমেন্ট ছিল, নতুন নতুন জিনিস তৈরি করেছি, চেঞ্জগুলো এনেছি, এবং ফরচুনেটলি আমার জীবনে কখনো বাংলাদেশি বস ছিল না। আচ্ছা। তো অফিস পলিটিক্স যেটা সেটা হয় face করতে। সেটা ছিল না, এবং এভরি রেগুলার ইন্টারভেলে আমি প্রমোশন পেয়েছি। এবং 2 বছর অন্তর অন্তর আপনি সেই প্রমোশন পেয়েছেন। মোটিভেশন গুলো ওখানেই ছিল, যে কষ্ট করেছি, রিওয়ার্ড পাচ্ছি, and that was the fantastic thing, to be very চমৎকার। honest. কষ্ট করলে আসলে কেষ্ট কেষ্ট মেলে। মেলে, এবং কেষ্ট যখন না মেলে তখন কাজের মোটিভেশন চলে যায়। মোটিভেশন মন থাকে থাকে না। না, ভেরি নেচারাল। তা আপনি তো নেসলে ইন্ডিয়ার সাথেও কাজ করেছেন, এবং এশিয়ার অনেকের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেগুলো নিয়ে একটু শুনি। নেসলে ইন্ডিয়াতে যাওয়ার পর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে আমি যখন ট্রান্সফার হলাম, মানে আই ওয়াজ ফুললি কনফিডেন্ট আমার মিল্ক অ্যান্ড নিউট্রিশন এস বিউর বিজনেস কন্ট্রোলার হিসাবে। সো খুবই কনফিডেন্স দিয়ে যখন আমি যেতে ল্যান্ড করলাম দিল্লিতে, তো আমাকে আমার যে রিলিভার, যার পজিশন করব, নমিত মিশ্র, তো ওকে জিজ্ঞেস করছিলাম যে বিজনেস কত, তো বললো 65,000 টনস। তখন আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ নেসলে বাংলাদেশের টোটাল বিজনেস ছিল তখন 5,400 টন, আর আমাকে যে প্রোফাইল দেওয়া হচ্ছে সেটা 65,000 টনস। সো ইন্ডিয়া বুঝেন যে ইট ইজ ভেরি বিগ কান্ট্রি, ভেরি বিগ ইকোনমি। সো আমার প্রথম 1.5 থেকে 2 মাস লাগছে আমার সাথে রিলেটেড যারা সাপ্লাই চেইন, ফ্যাক্টরি, 7টা ফ্যাক্টরি, এই লোকগুলোকে চিনতে। আচ্ছা। অমুক ভাটিয়া, অমুক শর্মা, এই লোকগুলোকে চিনতে, এবং ডে 1-এ 4:30টায় কমিউনিকেশন হয়ে গেছে যে আমি জয়েন করেছি বিজনেস কন্ট্রোলার, এবং 4:30টার থেকে 6টার ভিতর প্রায় 55 থেকে 60টা ইমেল এসেছে আমার কাছে, সাজেশন চাচ্ছে যে ওই জায়গায় প্রাইস কোট করতে হবে। আই ওয়াজ নো ওয়্যার যেদিন আমি জয়েন করেছি, প্রথম দিন। এইগুলো হচ্ছে যে চ্যালেঞ্জিং আর কি, ভেরি ইন্টারেস্টিং। এই প্রেশারের ভিতর রেখেই কাজ করতে হয়েছে। বিজনেস কন্ট্রোলার হিসেবে আপনার লক্ষ্য কি ছিল? আপনি কি অ্যাচিভ করতে চেয়েছিলেন সেই সময়টাতে? আমার তো স্বপ্ন ছিল, যেহেতু আমরা এক্সপাট্রিয়েট পজিশনে চলে গেছি বিজনেস কন্ট্রোলার হিসাবে, আমাদের তখন সবাই একটা স্বপ্ন ছিল যে সুইজারল্যান্ড পোস্টিং, ওয়েবে, বা বড় মার্কেটে যাওয়া। এটা ছিল রিজন থেকে জোনাল মার্কেটে যাওয়া বা কর্পোরেট মার্কেটে যাওয়া। এটা প্রত্যেকই মাল্টিন্যাশনাল বা নেসলের আমাদের এটা স্বপ্ন ছিল। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে সেই স্বপ্নকে সুপারসিড করে গিয়েছে আমার বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে কাজ করার যে আকাঙ্ক্ষা, যেটা কিভাবে আমি আলোহার সাথে যুক্ত হলাম। সো আমার 2টো মেয়ে তখন ক্লাস 2-তে পড়তো সেন্ট জেভিয়ার স্কুলে। এটা কোন সময়ের কথা বলছেন? এটা আমি কথা বলছি 2005 সালের কথা। আচ্ছা। সো দিল্লিতে খুব গরম পড়ে, কিন্তু 45-46 ডিগ্রি, তখন 2 মাসের মতো বন্ধ থাকে, সামার ভ্যাকেশন। তো সবাই এক্সট্রা কারিকুলারে দেয় যে বাচ্চা বসে থাকবে। তো তখন ওদেরকে এরকম একটা আমার পত্রিকার ভিতর দেখলাম যে মেন্টাল অ্যারিথমেটিক, তো ওদের আমি ওখানে ভর্তি করালাম। ওরা এখানে 3টা লেভেল করেছে, এবং ওরা ক্লাস 2 থেকে 3-তে ওঠার সময় দে গট গোল্ডেন টাই অ্যাওয়ার্ড। আচ্ছা। দুইজনেই টপার। তো আমার কাছে মনে হলো যে আলোহা মেড সাম চেঞ্জেস। তো তখন আমি আই স্টার্টেড কমিউনিকেটিং যে এইটা আমাদের দেশে কিভাবে করা যায়, অনেক বাচ্চাকে, আমাদের দেশের বাচ্চাকে কিভাবে ইনভলভ করা যায়। সো যাই হোক, 6 মাস পরে আই গট দ্য লাইসেন্স অ্যান্ড আই রিজাইন্ড। আচ্ছা, তো সেখানকার আলোহার মানে কোন বিষয়গুলো আসলে আপনাকে বেশি স্পর্শ করেছিল, যেটা আপনাকে তাড়িত করেছে বাংলাদেশে নিয়ে আসবে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি নিজেও ছোটকালে খুব ইন্ট্রোভার্ট ছিলাম, খুব লাজুক ছিলেন আপনি। লাজুক ছিলাম। আমার বড় বোনের ঢাকা মেডিকেলে পড়তো, বান্ধবীরা আসলে খুঁজতো যে এই তোর ছোট ভাইটা কোথায়, খাটের নিচে লুকিয়ে থাকতেন। খাটের নিচে গিয়ে। এটার সাথে আমার মিল আছে। তাই? হ্যাঁ। ওকে। তো নেসলে যেভাবে আমাকে একটা এক্সট্রোভার্ট বা মাল্টিন্যাশনাল, মাল্টিকালচারাল পিপলের সাথে মিশতে সহায়তা করেছে। তো আমার মেয়েরাও কিন্তু ইন্ট্রোভার্ট ছিল, সো ওরা একটু লাজুক ছিল। বাট আলোহার কোর্সগুলো ওদের ভিতরে ব্যাপক পরিবর্তন এনেছে, এবং একাডেমিক্যালিও পরিবর্তন এনেছে। সো ওদের ওই যেটা বলি যে মেন্টাল অ্যারিথমেটিক প্রোগ্রামটা স্টিমুলেট বোথ সাইড অফ দি ব্রেইন, চিন্তার জগতেরও বিকাশ ঘটায় এবং লজিক অ্যান্ড এক্সপ্রেশনের জগতেরও বিকাশ ঘটায়। সো তাদের ভিতর এই পরিবর্তন, একাডেমিক পরিবর্তন এবং তাদের এক্সট্রোভার্ট হওয়ার পিছনে আলোহার
সো সেই জিনিসটাকে আমি চিন্তা করলাম যে বাংলাদেশের বাচ্চাদের ভিতরে আমি ছড়িয়ে দিতে চাই। একদম নিশ্চিত একটা জীবন তখন আপনার ছিল, আপনি ইন্ডিয়াতে কাজ করছেন, নেসলে বাংলাদেশকে নিয়ে কাজ করছেন, সেরকম একটা জায়গা থেকে আসলে প্রতিষ্ঠিত জায়গা থেকে সরে আসার পেছনে তখন ভাবনা কি কাজ করছিল? একটা অনিশ্চয়তার জীবনের ধাক্কাটাকে তখন মাথায় মনে হচ্ছিল যে হতে পারে এমনটা কিছু, আমি অনিশ্চয়তার দিকেই যাচ্ছি? সত্যিকার অর্থে এখানে আমার আবেগটা এত বেশি স্ট্রং ছিল এবং আমি খুব ফোকাস ছিলাম, অনিশ্চয়তার ব্যাপারটা নিয়ে অত চিন্তা করতাম না। এই কারণে যেহেতু আমি একজন প্রফেশনাল এবং একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সপিরিয়েন্স আছে, সো ব্যাক এন্ডে একটা ছিল যদি ফেল করি সো একটা জব হবে। আচ্ছা। বাট সমস্যা যেটা হয়েছিল যে আমার ডিসিশনটা দ্যাট ওয়াজ এগেইনস্ট দ্য উইন্ড, মানে আমার ফ্যামিলি, আমার যেই বড় ভাইয়ের কথা বলছিলাম সেই বড় ভাই আমাকে বলল যে ইউ গট ম্যাড, যে তোমার এখন কর্পোরেট হেড অফিসে পোস্টিং হওয়ার কথা, সেখানে তুমি একটা নতুন অনিশ্চয়তার জীবনের দিকে যাচ্ছ। এবং উনি বলেছিল যে দেখ আমাদের পরিবারে 14 গোষ্ঠী থেকেও ব্যবসায়ী নেই, হ্যাঁ, এবং আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, দে ওয়ার নট অলসো কমফোর্টেবল। স্বাভাবিক। তো তারপরেও যে আমার ফ্যামিলি আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে, যে আমার আবেগের ব্যাপারটা এবং আমার সেটা। তারপর শুরু করলেন কিভাবে? মানে 2005 এর পরে 2006 সালে। 6 সালে। হ্যাঁ, 2006 সালে আমি আসলাম। লাইসেন্স তো পেয়ে গেলেন তারপর? হ্যাঁ, লাইসেন্স পেয়ে গেলাম। পেয়ে আমি চিন্তা করলাম যে ইটস এ ভেরি বিগ জার্নি, চ্যালেঞ্জিং, আর আমার ব্যবসা অভিজ্ঞতা নাই। সো আমার পরিচিত ইউনিকম গ্রুপের চেয়ারম্যান, ওনার সাথে কথা বললাম যে আমি একটা আমব্রেলার কভারেজে আসতে চেয়েছি, যারা ব্যবসায় অলরেডি স্টাবলিশড বা অভিজ্ঞতা আছে। তো ওই কভারেজে আসে তাদের আমব্রেলাতে একটা সিস্টার কনসার্ন ইউনিকম এডুকেশন কনসালটেন্ট সার্ভিসেসের ব্যানারে আমরা এই যে আলোহা বাংলাদেশ শুরু করলাম আর কি। 2006 সালে 17টা বাচ্চা নিয়ে একটা ব্রাঞ্চ ধানমন্ডিতে, এবং 17টা বাচ্চার ভিতর 70%ই আত্মীয় স্বজনের বাচ্চা। আচ্ছা, তো 17 জন বাচ্চা নিয়ে শুরু করেছিলেন। কর্মী ছিলেন কতজন? আমরা 4-5 জন স্টাফ ছিলাম। তারপর সারা পেয়েছিলেন কিরকম 17 জন বাচ্চার থেকে? ইনিশিয়ালি প্রায় 2 থেকে 3 বছর ইট ওয়াজ এ ভেরি টাফ জার্নি, কারণ আলোহা মেন্টাল অ্যারিথমেটিক এটা বুঝাতে সময় লেগেছে, প্যারেন্টসদের অ্যাওয়ারনেস ছিল না। ইটস এ ভেরি নিউ কনসেপ্ট। একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা আমি বলি যে পত্রিকায়, প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় যখন আমরা অ্যাড দিলাম, তো যে ফোনগুলো আসতো, ফোনগুলোর ভিতর অনেকগুলো ফোন আসতো। তখন ওইখানে ফারজানা নামে একজন ছিল, বলছে স্যার জিজ্ঞেস করে যে ডাক্তার কখন বসবেন। এবং অটিস্টিক বা স্পেশাল নিড বাচ্চাদের, তখন আমাদের কমিউনিকেশনের যিনি ছিলেন মনির খান শিমুল, লম্বা করে একটা নাটক মডেল, উনি বলল যে বাস মেন্টাল শব্দটার সাথে একটা আছে বাংলাদেশে, বিষয় আছে, হ্যাঁ, যে মেন্টাল অ্যারিথমেটিক বলছেন। মেন্টাল শব্দটা বলতে, যদিও মেন্টালের অর্থ কিন্তু পাগল না, অবশ্যই না। সো দ্যাট ওয়াজ আই ওপেনার। তখন আমরা কিন্তু এই টার্মটাকে চেঞ্জ করলাম। এটা কিন্তু মার্কেটিং এর খুব ক্রিটিক্যাল একটা জিনিস। তো তখন আমরা চেঞ্জ করে আনলাম আলোহা বাংলাদেশ বিল্ডস জিনিয়াস। এই স্লোগানটা এখনো আছে। সো মায়েরা তার বাচ্চাদেরকে জিনিয়াস হিসাবে দেখতে চায় এবং ভালোবাসে। সো এই চেঞ্জটা আনার পরেই থিংস স্টার্টেড মুভিং, ইমপ্রুভিং। বাট যেটা হচ্ছে যে আমি যেটা দেখতাম যে এভরিডে ইটস এ চেঞ্জ, গ্রোথ আসছে। কারণ যে কোনো নতুন বিজনেস, নতুন কনসেপ্ট, ইনিশিয়াল কার্ভটা কিন্তু একটু ফ্ল্যাট থাকে। সো আফটার 2 years উই স্টার্টেড গ্রোয়িং। এবং রেফারেন্সে আমাদের এখন 75 বা 80% ভর্তিগুলো কিন্তু রেফারেন্সে আসছে। আমাদের এক্সিস্টিং প্যারেন্টসরাই অন্য প্যারেন্টসদেরকে রেফার করছে। আমি একটু বিস্তারিত জানতে চাই, যারা এই আলোহা বাংলাদেশ সম্পর্কে জানে না আসলে, তাদের জন্য একটু বলুন যে এখানে কি ধরনের কারিকুলাম কিংবা কি ধরনের বিষয় কিংবা এডুকেশনাল প্র্যাকটিস আপনারা করেন। আচ্ছা, আমাদের শুরু হয়েছে আলোহা বাংলাদেশ মেন্টাল অ্যারিথমেটিক প্রোগ্রাম নিয়ে, যেটাতে এখন 2টো কোর্স, একটা 4 থেকে 6 বছর বয়সে বাচ্চাদের, আলোহা জুনিয়র বলি, আর একটা 7 থেকে 13 বছর বয়সে বাচ্চাদের জন্য, যেটা আলোহা সিনিয়র বলি। সো এটা বেসিক্যালি 3টা মেথড আমরা ইউজ করি। ফিঙ্গার মেথড,
অ্যাবাকাস মেথড অ্যান্ড মেন্টাল অ্যাবাকাস মেথড। ফিঙ্গার মেথডটা আমি খুব কুইকলি দেখাই যে আমরা এভাবে গুনে 2 হাতের 10টা আঙ্গুলে আমরা 40 পর্যন্ত কাউন্ট করতাম, বাট অ্যালোহা মেথডে ইউ ক্যান কাউন্ট আপ টু 99। লাইক ডান হাতকে আমরা ইউনিট হ্যান্ড বলি, এটাকে বলি টেন্সের হ্যান্ড। সো ইফ ইট ইজ 0 1 2 3 4 5, আমাদের পাওয়ার 5 বলি 6 7 8 9। সো বাম হাতে হচ্ছে 10 20 30 40 50 60 70 80 90। তাহলে এখানে 90, এখানে 9 99। সো বাচ্চারা খুব কুইকলি 2 + 5 + 20 27 -2 25 -5 20। সো খুব দ্রুত যোগ বিয়োগ গুণ ভাগ করতে শিখে, বাট এটা হচ্ছে আপ টু 2 ডিজিট 99 পর্যন্ত। পরে ওদেরকে আমরা 13 কলাম অ্যাবাকাস ইন্ট্রোডিউস করি, যেখানে তারা মিলিয়নস অফ ক্যালকুলেশন গ্লিমস অফ এন আই ক্যালকুলেট করে, যোগ বিয়োগ গুণ ভাগ রুট স্কোয়ার রুট এভরিথিং। তারপরে মেন্টাল অ্যারিথমেটিক মেথড, যেটা হচ্ছে মূল জায়গা। ওদেরকে তখন বলি যে আচ্ছা তোমাদের চোখ বন্ধ করো, তোমার দাদি বাড়িটা কি দেখতে পাচ্ছ, তাল গাছটা হ্যাঁ দেখতে পাচ্ছি, তোমার অ্যাবাকাসটা কি দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছি, আচ্ছা তোমার সেই অ্যাবাকাস দিয়ে একটু গণনা করো তো, দ্যাট ইজ মেন্টাল। সো তাকে ভিজুয়ালাইজেশন প্রসেসে আনা, কল্পনার জগতে আসা। তখন হয় কি রাইট সাইড অফ দি ব্রেইনটা স্টিমুলেটেড হয়, যেটা বই পড়ে স্টিমুলেটেড হয়, যেটা গল্পের বই পড়ে ছবি এঁকে স্টিমুলেটেড হয়। সো কারণ হচ্ছে কি, আমরা বাচ্চারা যখন বড় হতে থাকে তখন কিন্তু এই কল্পনার জগতের সাইডটা ব্যবহার কম হয়, বস্তুবাদী জগৎটা ব্যবহার বেশি হয়। এবং এই যুগে বাচ্চারা, আমি আগে যেটা শেয়ার করেছি যে টিভি বেশি দেখে, গ্যাজেট বেশি ইয়ে করে, তাদের ভিতর অস্থিরতা তৈরি হয়, দাদির মার কোলে বসে রূপকথার গল্প শুনতে পাচ্ছে না। সো এই জায়গার থেকে বের করে এনে ডান দিকের ব্রেইনের ব্যবহারটাকে বাড়ানো। এটা 13-14 বছর পর্যন্ত আপনারা জানেন ব্রেইনের টিস্যুগুলো টেন্ডার অবস্থায় থাকে, এরপরে কিন্তু হার্ট শেপে চলে যায়। 25 পর্যন্ত সেম থাকে, আফটার 25 ডিক্লাইনিং। এই জন্য বয়স্ক লোকরা কিন্তু স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। এটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। তবে রিসেন্টলি লাস্ট 2-3 ইয়ার্সে আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট এসেছে, আমি একটু শেয়ার করি আপনাদের মাধ্যমে। যে আমরা জিওমেট্রি ল্যান্ড নামে একটা কোর্স নিয়ে এসেছি আর্টস অ্যান্ড ক্রাফটের, যেটা বাচ্চাদের ভিতর, আপনারা স্টিমের নাম শুনেছেন, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর্টস অ্যান্ড ম্যাথামেটিক্স। সো আমরা স্টিম এডুকেশনের দিকে আগাচ্ছি। এইখানে কিন্তু বাচ্চারা গ্রুপে কোলাবোরেটিভ ওয়েতে সাইজ, শেপ, প্যাটার্ন, কম্প্যারিজন এবং লিডারশিপ চর্চাগুলো এখানে হয়ে আসে। এটা আরো ছোট বাচ্চাদের জন্য আমরা করছি, 4-5 বছর বয়সের বাচ্চাদের জন্য। সো জিওমেট্রি ল্যান্ড খুব ভালো করছে। পাশাপাশি আমাদের প্যারেন্টসদের একটা ইয়ে ছিল যে ওরা যখন মেন্টাল অ্যারিথমেটিক করে বের হয়ে যায় আমাদের সাথে থাকতে চায়। সো আমরা রিসেন্টলি গত বছর আমরা ইয়ে নিয়ে এসেছি, এটাকে কি বলে, এআইওটি ল্যাব স্থাপন করেছি, যেখানে স্কিল বেসড হ্যান্ডস অন টেকনোলজি, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি এবং ইউনিভার্সিটি লেভেলগুলো পর্যন্ত। সো এখন আমরা ফুললি ইকুইপড 4 বছর বয়সের বাচ্চাদের থেকে শুরু করে আপ টু ইউনিভার্সিটি লেভেল, এবং ক্যারিয়ারের সাথে আমরা লিঙ্ক করতে যাচ্ছি। এই চেঞ্জগুলো আমরা এনেছি। এটা কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মতো, মানে যে কোনো স্কুলে পড়ে আলোহাতে ভর্তি হতে পারে? স্কুলের পাশাপাশি হ্যাঁ এক্সট্রা কারিকুলার, যেমন সে ছবি আঁকতে যায়, হ্যাঁ নাচ শিখতে যায়, গান শিখতে যায়, এটা তার এক্সট্রা কারিকুলার। এক্ষেত্রে কি বাচ্চাদের থেকে আপনারা সাড়া পেয়েছেন, মানে তারা কি আগ্রহী হয় আসলে? কারণ এমনিতেই তো স্কুলে পড়াশোনা করতে চায় না আপনার মতো আর কি, খুব এনজয় করে। কারণ আমাদের এই সেগমেন্টগুলো হচ্ছে আপনার 4 থেকে 13 বছর, তো ওই টাইমে চাপটা কম থাকে। 10-12 বছর পর থেকেই কিন্তু মা বাবাদের একটা প্রেশার শুরু হয়ে যায় আর কি একাডেমিক নিয়ে। বাট আমরা বোঝানোর চেষ্টা করি যে ফার্দার ক্যারিয়ারে কিন্তু আপনার একাডেমিকের পাশাপাশি এক্সট্রা কারিকুলার গুলো কিন্তু ওয়েট ইকুয়াল। আপনারা দেখবেন যে বাইরে যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, তার স্কলারশিপ বা ভালো ইউনিভার্সিটিতে পাওয়ার জন্য প্রিকন্ডিশন হচ্ছে 50% হচ্ছে একাডেমিক আর 50% হচ্ছে সে সোশ্যালি কতটা অ্যাক্টিভ ছিল, কালচারালি কতটা অ্যাক্টিভ ছিল। আমি এখানে শেয়ার করি যে আমার মেয়েরা যখন মেলবোর্ন ইউনিভার্সিটি চান্স পায় উইথ স্কলারশিপ, তো ওরা একটা মোহাম্মদপুরের একটা স্কুলে, অনাথদের স্কুলে 3 মাস পড়িয়েছিল ভলেন্টারি। তো সেখান থেকে ওদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে।
সো মেলবোর্ন ইউনিভার্সিটি ওদের যতগুলো এক্সট্রা কারিকুলারকে ইভ্যালুয়েট করেছে তার ভিতর নাম্বার 1 হচ্ছে এটা, যে তুমি আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের পড়িয়েছো 3 মাস, সো ইউ আর দ্য লিডার অফ ইয়ে। সো এই জিনিসগুলো কিন্তু খুব বেশি দেখে। তো যেটা আমি যেটা বলতে চাচ্ছি, এন্ড অফ দ্য ডে শুধু একাডেমিক এডুকেশন আপনার ক্যারিয়ারে ইজ নট এভরিথিং। কিছু ভ্যালু অ্যাড করার মতো এলিমেন্টস লাগে কিংবা কোনো এক্সট্রা কারিকুলার। যেটা আলোহার প্রসঙ্গে জানছিলাম যে সেখানে কি ইংলিশ বাংলা দুটো মিডিয়ামই পড়া যায় নাকি দুটো ভার্সন আছে? হ্যাঁ, দুটো মিডিয়াম, কারণ এটা নাম্বার নিয়ে, তো এটা হচ্ছে যে নাম্বারগুলো আমাদের ইংলিশে থাকে বাট লেকচারগুলো মিক্স থাকে। হ্যাঁ, বা আমাদের লাইক বনানী গুলশানে যে ব্রাঞ্চগুলো আছে সেখানে কিছু লেকচার, যেহেতু ফরেনার স্টুডেন্ট আছে সেখানে লেকচারগুলো ইংলিশে হয়, বাট মোস্টলি মিক্স থাকে বাংলা এবং। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যখন চাকরি ছেড়ে আপনি আলোহাতে যুক্ত হলেন এবং আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করলেন, প্রথম 2 বছর আপনার খুব একটা ভালো সময় যায়নি, তারপরে সাড়া পেয়েছিলেন। এখন কি আপনি সন্তুষ্ট? এখন কি মনে হয় যে সিদ্ধান্তটি ঠিক ছিল? আলহামদুলিল্লাহ। এবং এখন আমার মনে হয় যে আমি আফটার 40-তে বিজনেসে এসেছিলাম, এখন আফসোস হয় আরো কেন আগে আসলাম না। এবং বর্তমান ইয়েটা আপনি বুঝতে পারবেন যদি বলি যে আমার এখন 350+ শুধু টিচার্সই আছে আউট অফ 500 এমপ্লয়িজ, এবং অল অফ দেম আর ফিমেল। একদম মানে মেয়েদের নিয়ে কাজ করতেছি, সব ফিমেল টিচার। এইটার একটা লজিক হচ্ছে যে যেহেতু এডুকেশনে আমরা দেখেছি যে মেয়েরা অনেক বেশি সিরিয়াসলি এই সেটাতে কাজ করে, অনেক মাদারলি এটা থাকে, খুব যত্ন নিয়ে কাজ করে, বাচ্চাদের সাথে কাজ করে। অর্চির সামনে শুধু শুধু কেন বলছেন? এদিকে তো আমাকে পচাবে পড়ে। আমি নিজেও ছেলে, বাট কিন্তু যেটা ট্রু সেটা তো বলতে হবে। অবশ্যই অবশ্যই, কারণ নারীরা যেভাবে সবকিছু গুছিয়ে রাখে এবং সবকিছুতে সহনশীলতা, সেটি বোধহয় একটু বেশি অগ্রাধিকার আপনারা দিয়েছেন। কতটি ক্যাম্পাস আপনাদের রয়েছে এই মুহূর্তে? আমাদের 96 ক্যাম্পাস। আচ্ছা, তো কোথায় কোথায় আছে শাখাগুলো? কোথায় কোথায়? কোথায় নেই, আমরা এখন উপজেলা লেভেলে আছি আর কি। উপজেলাতেও 2-1টাতে আমরা ঢুকে গেছি, যে লাইক গোবিন্দগঞ্জ, ভেড়ামারা, ঈশ্বরদী, এইসব জায়গাগুলোতে যাচ্ছি। আর অলমোস্ট অল ডিস্ট্রিক্ট এক্সেপ্ট আপনার হয়তো খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই জায়গাগুলোতে নেই, বাট সবগুলো ডিস্ট্রিক্টেই আমাদের রিচ আছে। ঢাকা শহরে মোট কতটি? ঢাকা শহরে মেট্রো বললে 35+ ঢাকাতেই আছে। আচ্ছা, 35+। কেউ যদি জুনিয়র লেভেলে যুক্ত হতে চায় এই আলোহার সাথে, কত ফিস দিতে হবে? মানে সব জেনে নিচ্ছে। ফিজ এখন মনে হয় এটা আসলে আমরা ক্যাম্পাস ওয়াইজ পার্থক্য আছে। সো মান্থলি টিউশন ফিটা অ্যাজ হাই অ্যাজ 2300 ইন ঢাকা মেট্রো সিটিজ, অ্যাজ লো অ্যাজ 1000 ইন গোবিন্দগঞ্জ। কারণ গুলশান বনানীতে আমার একটা বাড়ির যে রেন্ট আর গোবিন্দগঞ্জে একটা বাসার রেন্ট একই না, তো সেই অনুযায়ী আমরা কস্টগুলোকে অ্যাডজাস্ট করেছি। আমি যদি শিশুদের স্কিল ডেভেলপমেন্ট কিংবা আপনি যে শিক্ষকদের কথা বলছিলেন, হ্যাঁ, হয় না যে প্রতিনিয়ত নিশ্চয়ই আপনারা নার্চার করেন এবং প্রতিনিয়ত নিশ্চয়ই নিজেদেরকে আপডেট করেন, তো স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনারা কি কি পদ্ধতি, উপায় কিংবা পালন করেন টিচারদের ক্ষেত্রে? জি জি, হ্যাঁ, টিচারদের জন্য তো যেহেতু এটা একটা স্পেশালাইজড মেথড, তো টিচারদের জন্য 21 ডেজের একটা ট্রেনিং আছে, এবং আমাদের R&D সেন্টার আছে, আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট আছে, এবং আমাদের টিচারদেরকে এক্সামে বসতে হয়, এবং বছরে 2বার আমরা এটাকে বলি কম্পিটেন্সি টেস্ট। আচ্ছা, সো তার টেকনিক্যাল নলেজটা যেটা আমরা শিখিয়েছি সেটা সে রিটেন করছে কিনা বা কোথাও ভুল আছে কিনা। পাশাপাশি টেকনিক্যাল নলেজের পাশাপাশি ওদের রেগুলার আমরা আপডেটগুলো দিই, চাইল্ড সাইকোলজির উপর ট্রেনিং, ক্লাসরুম ম্যানেজমেন্ট। কারণ একটা ক্লাসরুমে আপনার খুব ইন্ট্রোভার্ট একটা বাচ্চাও থাকে, আবার খুব দুষ্ট একটা বাচ্চা থাকে, অনেক হিরো বাচ্চা থাকে, বেঞ্চের উপর দাঁড়ায় যায়। সো এই মাল্টি কিসিম বলবো আমি, বা মাল্টি টাইপ বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে তাদের লেভেলে তাদের ফ্রেন্ড হয়ে তাদের সাথে মিশে তাদেরকে ম্যানেজ করবে পজিটিভলি, বিকজ উই ডোন্ট অ্যালাউ স্কোল্ডিং চিলড্রেন।
নেভার। সো এই জায়গাগুলোতে আমাদের টিচাররা খুব সিদ্ধহস্ত। আচ্ছা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হয় না যে আপনার কিংবা আমার আমলেও হয়তো বলা হতো মায়ের বিকল্প নাই, হ্যাঁ, এবং দেখা যেত যে সব ধরনের মার আমরা খেয়ে এসেছি, সেটা বেতের বাড়ি থেকে শুরু করে কানে ধরা সবকিছু। কিন্তু এখন হচ্ছে কি তাদেরকে স্পর্শ করাটাও একটু বিপদ হয়ে যায়, এবং এখন যেটা আপনি বলছিলেন স্কল্ডিং করা একদম গর্হিত অপরাধ এখনকার প্যারেন্টসরা কেসও করে দেয়। হ্যাঁ, এরকমও ভেরি সেনসিটিভ। তো অনেকে অনেক ক্ষেত্রে বলে যে শাসন কিছু লাগে, শাসন করলে আসলে ঠিকঠাক থাকে, আবার অনেকে বলে যে না, এটা না। আপনি কোন জায়গায় থাকতে চান? আমি ফ্রেন্ডশিপ লেভেলে থাকতে চাই বাচ্চাদের সাথে, আমার মেয়েদের সাথে যেরকম। সো হ্যাঁ, এখন এটা নিয়ে অনেক 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 আর্গুমেন্ট হতে পারে, কারণ আমার মায়ের শাসনে আমরা ছিলাম, বেতের বাড়ি স্কুলে আমরাও খেয়েছি, কিন্তু এখন অনেক চেঞ্জ চলে আসছে। সো এখন অনেক ধরনের মেথড আছে, টেকনিক আছে, যেটা দিয়ে বাচ্চাদেরকে, কারণ এখনকার বাচ্চারা কিন্তু সেন্সিটিভ, অনেক বেশি সেন্সিটিভ। সো ওদেরকে যদি তখনকার দিনে হয়তো এই ট্রেনিংগুলো ছিল না, এমপ্যাথেটিক্যাল ওয়েতে যদি চিন্তা করা যায়, বাচ্চা এখন কি চিন্তা করছে, তার ভিতর কি চলছে, সেটা যদি আপনি পালসটা নিতে পারেন, সো তার লেভেলে নেমে এসে তার সাথে ফ্রেন্ডশিপ করে আমরা সেটাই শিখি আর কি। হ্যাঁ, এই প্রবলেমগুলো সলভ করা যায়। সোজা কথা মোটিভেট করা, ভয় দেখিয়ে নয়, স্বতঃস্ফূর্তভাবে তাকে ইনভলভ করা। এটা একটা খুব ভালো বলেছেন, কারণ সময় তো পাল্টেছে, সময়ের সাথে আমাদের আপডেট করতে হবে। আগেকার বাচ্চারা হয়তো এরকম গ্যাজেট কেন্দ্রিক ছিল না, এখন যেটা আপনি বলছিলেন যে গ্যাজেটের কারণে অস্থিরতা বেড়ে গেছে। সো অস্থির বাচ্চাদের হ্যান্ডেল করার জন্য আসলে যারা গাইড করছে তাদের স্থির থাকাটা খুব বেশি জরুরি। ভেরি ট্রু, একদমই তাই। স্যার, আপনার অন্যান্য কাজের ক্ষেত্রে যদি একটু আসতে চাই, রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানি লিমিটেডে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন, সেখানে কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে, বা সেই কাজের ক্ষেত্রটা কতটুকু আপনি উপভোগ করছেন? ওইটা খুব লিমিটেড, এটা একটা মানে কমপ্লায়েন্স পজিশন। আপনি জানেন যে রেইনউইক যজ্ঞেশ্বর হচ্ছে চীনীয় খাদ্য শিল্প আন্ডার মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ। সো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে, এটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী ইটস ম্যান্ডেটরি। সো সেইখানে মাইনরিটি ইন্টারেস্টগুলো দেখা, সো ম্যানেজমেন্ট ঠিকভাবে কাজ করছে কিনা, বা শেয়ার হোল্ডার যারা আছে তাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখি। এবং এখানে এনজয় করি, যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, আমার তো ফ্যাক্টরি থেকেই জীবন শুরু। সো সেই জায়গাগুলো এনজয় করি। এছাড়া মাঝে মধ্যে গভর্নমেন্টের বিভিন্ন কমিটিতে যখন আমাকে ডাকে, ওগুলি অ্যাডহক বেসিসে, যেমন ভোক্তা অধিকার অধিদপ্তরের একটা কমিটিতে আমি ছিলাম, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে ছিলাম, বা ইভেলির একটা ইনভেস্টিগেশন একটা পার্টে ছিলাম, বা রিসেন্ট শেষ করলাম মেলভিটার একটা ইনভেস্টিগেশন, এগুলোতে আমি ইনভলভ। তো রিসেন্টলি খুব বেশি ইনভলভ হয়েছি, যে আপনারা জানেন যে আফ্রিকার সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি আলজেরিয়া। সো আলজেরিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম গঠন হয়েছে, সেখানে আমি সেক্রেটারি জেনারেল 2 বার ভিজিটও করেছি, এবং আলজেরিয়ার বেশ কয়েকজন মিনিস্টারের সাথে আমরা মিটিং করেছি। সো আমরা ফোরাম নিয়ে কাজ করছি, ওদের সাথে আমাদের বাংলাদেশের সাথে অনেকগুলো জিনিস ম্যাচিউর হচ্ছে বাইলেটারাল, বিশেষ করে এনার্জি, এবং আলজেরিয়া গভর্নমেন্টের সাথে ওদের হিউজ ল্যান্ডের কিভাবে ব্যবহার, এগ্রিকালচার সেক্টরে ডেভেলপমেন্ট, বাংলাদেশে কিছু কিছু লোক এখন ফ্যাক্টরি করতে চাচ্ছে ওখানে। তো এই জায়গাগুলো নিয়ে আমরা জাস্ট ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি। তো এইখানে আমার মোটামুটি এখন ভালোই ব্যস্ততা হচ্ছে। বাহ, চমৎকার। আপনার কাছ থেকে আসলে এই গল্পগুলোই আলাদা আলাদা ভাবে শুনতে পারলে হয়তো ভালো লাগতো, তবে শুনে ভালো লাগছে যে আপনার ইতিবাচকতা আপনি সবসময় ছোটবেলা থেকে এখন পর্যন্ত ধরে রেখেছেন, এবং আপনি শুধু আপনার নিজের মাঝে আপনার আলোটা ফেলতে চান না, আপনি শিশুদের মাঝে, সমাজের মাঝে, দেশের মাঝে আপনি ছড়িয়ে দিতে পছন্দ করেন। এবং এই বাক্যের পরে আসলে আর কোনো কথা চলে না, একটা গান শুনতে ইচ্ছে করছে। আমি এটাই মনে মনে ভাবছিলাম। ছোটবেলায় গান করেছেন আপনি? ছোটবেলায় গান করেছি। আমার প্রিয় শিল্পী হচ্ছে নিয়াজ মাহমুদ চৌধুরী। উনার আমার একটা প্রিয় গান, আমি 2 লাইন চেষ্টা করতে পারি আর কি। বৃষ্টির গানটি না, জীবন আনন্দ হয়ে। ও আচ্ছা, আরেকটি প্রিয় গান আমাদের। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো,
কি জাদু জানো তা বিধাতা জানেন, কবিতায় পড়া সেই বনলতা সেন, হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে গিয়ে করিলেম দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন, হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। থ্যাংক ইউ। হাতে তালি দিয়ে চলো, কারণ এক চৌধুরীর গান গাইলেন আরেক চৌধুরী। আপনার বাড়িতে এসেও তো তিনি গান করতেন, যেটা আপনি বলছেন আমাদের বাড়িতে এসে গান করতেন ছোটবেলায়। তার সামনে কখনো আপনার গান করা হয়েছে? না, কারণ আমাদের 7 ভাই বোনের ভিতর সবচেয়ে বাজে গান গাইতাম আমি, মোস্ট আনস্টেবল ছিলাম। কিন্তু চর্চার মাঝে থাকলে আপনি বেশ ভালো করতেন, তাই না? হয়তো তো মনে হয়। আমরা একটু আলোহা নিয়েই থাকি। আলোহা নিয়ে তো অনেক কিছু করেছেন, যেটা আপনি বলছিলেন যে এমন কোথাও নাই যে আলোহার ব্রাঞ্চ নেই আসলে। তারপর স্বপ্ন তো আমরা সবসময় দেখি, কারণ স্বপ্ন ছাড়া আসলে জীবন থেমে থাকে। এই মুহূর্তে কি স্বপ্ন দেখছেন? এই মুহূর্তে স্বপ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশে জানেন যে বেকারের একটা ইস্যু আছে এবং অনেক ড্রপ আউটস আছে। ক্লাস 5 থেকে একেবারে গ্রাজুয়েশন মাস্টার্স করা পর্যন্ত অনেক ড্রপ আউট আছে। আমরা এই ড্রপ আউটদেরকে নিয়ে কাজ করতে চাই। এটা আমার ভিতর এখনো ড্রিম পর্যায়ে আছে, বাট এটা নিয়ে কাজ করতে চাই। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্টও রিসেন্টলি যে ন্যাশনাল কারিকুলাম 2027 সেখানে কিন্তু ঘোষণা করেছে, সেখানে ক্লাসরুম ভিত্তিক এডুকেশন থেকে বের হয়ে এসে কর্মভিত্তিক হ্যান্ডস অন এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। আপনারা জানেন ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ক্লাস 7-এ এআইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক ল্যাব বাধ্যতামূলক করেছে, যেটা আমাদের স্কুলগুলোতে এখনো নাই। এবং আপনার বাইরে কিন্তু প্রচুর ইউরোপ অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু অনেক জব রিকোয়ারমেন্ট আছে, বাট সেই রিকোয়ার্ড স্কিলটা কিন্তু নাই। এবং আমাদের দেশে দেখবেন যে 50% অফ দি মাস্টার্স নলেজটা ড্রেনেজ হচ্ছে। সো শর্ট টার্মে 6 মাস, 1 বছর, 1.5 বছরের এই ড্রপ আউটদের নিয়ে কাজ করে তাদের রিকোয়ার্ড স্কিল যেই জায়গায় ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ড অনুযায়ী তাদেরকে ট্রান্সফর্ম করে এদেরকে কর্মমুখী জীবনে নিয়ে আসা। লাইক একটা হতে পারে, আমরা চিন্তা করছি যে গভর্নমেন্টের সাথে আমরা কাজ করব যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে জেলা ভিত্তিক। সো এইখানের পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাবগুলো কিন্তু অনেক ব্যাকডেটেড, বাট গ্লোবাল ডিমান্ড আপনারা জানেন এখন এআই এর যুগ, 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগ। সো এগুলোকে গভর্নমেন্টের সাথে কাজ করে সহায়তা করে যদি এগুলিকে ট্রান্সফর্ম করা যায়, কন্টেম্পোরারি ল্যাব হিসাবে করা যায়, তাহলে এইখান থেকে 6 মাস 1 বছর পরে কিন্তু যারা বের হবে তারা কিন্তু মেইন ওয়ার্ক ফ্লোতে ঢুকতে পারবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আমার এক ড্রাইভারের ছেলেকে দেখছি ইন্টারমিডিয়েট পাশ করে সে কালিনারি অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে 6 মাস 1 বছরের কোর্স করলো, লাখখানেক টাকা খরচ হয়েছে। সে ওই যে সাইরু না ইসেতে 40,000 টাকা বেতনে সরাসরি ঢুকে শ্রীমঙ্গলের পরে মৌলভীবাজারে সাইরু মনে হয়। তো বান্দরবানেরটা সাইরু, দুসাই বান্দরবানের সাইরু। আমি এটা এই জন্য বলছি, দেখেন ওর 12 বছরের পড়া ইন্টারমিডিয়েট, এরপর 1 বছরের ইনভেস্টমেন্ট 40,000, আর ইন্টারমিডিয়েট পরে একটা ছেলে বিবিএ এমবিএ করছে আরো 5 বছর 6 বছর। এমবিএ করার পরে কিন্তু হি ইজ স্ট্রাগলিং টু গেট এ জব অফ 20,000 টাকা স্যালারি, পাচ্ছে না কিন্তু। সো এই ধরনের অনেকগুলো ডেভেলপমেন্ট আছে। বা ধরেন আপনার ইউরোপ বা অস্ট্রেলিয়াতে ট্যাফে রিকগনাইজড, মানে ট্যাফে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সার্টিফাইড অস্ট্রেলিয়া, তো সেখানে কিন্তু প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান হিউজ ডিমান্ড। ওরা কিন্তু কর্পোরেট জব হোল্ডারের চেয়েও বেশি বেতন পাচ্ছে। তার বাড়িটা কিন্তু অনেক সুন্দর, তার পাশে প্রফেসরের বাড়িটা ছোট, বিলিভ মি। সো এই জায়গাগুলোতে কিন্তু রিকোয়ারমেন্ট আছে, বাট সেই স্কিলটা নাই আমাদের দেশে। যেমন ধরেন যে একটা ইলেকট্রিশিয়ান হবে কিন্তু তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএলস রিকোয়ারমেন্ট আছে,
ভেরি স্ট্রেঞ্জ। এখন একটা গ্রাজুয়েটকে তার বাবা বলবে না আমার ছেলে কি ইলেকট্রিশিয়ান হবে। তো এই জায়গাগুলি থেকে বের করে নিয়ে আসা, বা যারা ড্রপ আউট হয়েছে একেবারে ক্লাস 5 লেভেল থেকে বা ছোট থেকে, তাদের যুগোপযোগী এডুকেশনগুলো, স্কিল ডেভেলপমেন্ট দিয়ে তাদেরকে ওয়ার্কফোর্সে নেওয়া, এটা খুব চমৎকার। শুনে খুব ভালো লাগলো আপনারা এত ইতিবাচক কাজ করবার পরও আসলে সুন্দর আগামীর একটা পরিকল্পনা করে রেখেছেন। স্যার, আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।